নমস্কার, ডিভাইন ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এই চ্যানেলে ভিন্ন স্বাদের, ভিন্ন ধারার আকর্ষণীয় ছোট অডিও এবং ভিডিও স্টোরি নিয়ে আত্মপ্রকাশ করছি, যার মধ্যে থাকবে সাহিত্য বাস্তব মৌলিকতা, যা আপনাদের সবাইকে ভীষণভাবে আকৃষ্ট করবে। তাই ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিভাইন ক্রিয়েশনে আপনাদের জন্য আনা হয়েছে নতুন সিরিজ আইন আদালত। এই সিরিজে পাবেন চমৎকার সাসপেন্স ও থ্রিল। আইন আদালতে আজকের গল্প হল প্রদীপ কুমার সাঁতরার লেখা ঈর্ষা। অভিনয়ে প্রদীপ কুমার সাঁতরা, অর্পিতা সাঁতরা এবং অপর্ণা সাঁতরা। এপিসোডের সূত্রপাতে আমি অর্পিতা। শুরু হচ্ছে ঈর্ষার অন্তিম পর্ব। প্রতিমা, কেউ না জানলেও তুমি তো জানো, সারা জীবন আমি তো ধর্মের পথে চলেছি, সত্যের পথে চলেছি। তবু জানো প্রতিমা, খোকা চলে যাওয়ার পর থেকে আজ আমি 8 দিন আমি একটু ঘুমোতে পারিনি। তাই আমি তোমাদের করজোড়ে মিনতি করছি, আমাকে একবারটি নিয়ে চলো। আমি তোমাদের কোলে মাথা রেখে ঘুমোতে চাই, আমি খোকার কোলে মাথা রেখে ঘুমোতে চাই। ডাক্তারবাবু, আপনি শান্ত হন। যান, আপনারা ওনাকে নিয়ে গিয়ে বসান। ইয়োর অনার, এবার আমার পরের সাক্ষী। অবজেকশন ইওর অনার, মিস ডোনা রায় অহেতুক টাইম পাস করছেন। ডক্টর সত্যব্রত রায় নিজে স্বীকার করেছেন যে সার্টিফিকেটটা উনি নিজে হাতে লিখেছেন। অতএব প্রলয় তরফদার একেবারেই নির্দোষ ইওর অনার। তাই আমি আবেদন করছি আপনার রায় ঘোষণা করে দিন। মিস্টার সমর ঘোষাল মহাশয়, অনেক তো হলো, আর একটু ধৈর্য ধরুন না, আমাকে একটু কাজ করতে দিন না। অবজেকশন ওভাররুলড, ওনাকে ওনার কাজ করতে দিন। সরি ইওর অনার। থ্যাংক ইউ ইয়োর অনার। আমি ইন্সপেক্টর শুভঙ্কর বাবুকে কাঠগোড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দেয়া হলো। আচ্ছা শুভঙ্কর বাবু, আপনি যখন লাশটা প্রথম দেখলেন তখন রণদেব লাশের থেকে ঠিক কতটা দূরত্বে ছিল? প্রায় 20-25 ফুট দূরত্বে। তখন রণদেবের ইয়ারফোনটা কোথায় পড়েছিল? প্রশান্ত লাশের পাশে। আর এই লকেটটা আপনি কোথায় পেয়েছিলেন? ওটা আর একদিন তল্লাশি করে পাই, প্রশান্তর লাশের প্রায় 5-6 ফুট দূরত্বে। ঠিক আছে, আপনি আসুন। ইয়োর অনার, আমি আমার শেষ সাক্ষী প্রলয় তরফদারকে পুনরায় কাঠগোড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দেয়া হলো। কি মিস্টার বাবু তরফদার? বলুন ম্যাডাম। তাহলে আপনি স্বীকার করছেন যে আপনার ডাক নাম বাবু? না আর মানে কত মিথ্যা কথা বলবেন? দেখুন তো এই লকেটটা চিনতে পাচ্ছেন কিনা? না না, এটা মনে হয়, এটা মনে হয় আমি জানি না। আপনার মা জানেন এটা তার আদরের ধন বাবু। না না, এসব মিথ্যা, এসব মিথ্যা, এসব মিথ্যা, এসব ষড়যন্ত্র। আপনার মা যে বললেন আপনি 7 মে মঙ্গলবার বিকাল 5টায় হলুদ ট্যাক্সি করে কোম্পানির কোয়ার্টারে গিয়েছিলেন, এটাও কি মিথ্যা? না না, আমি হলুদ ট্যাক্সি করে যাইনি। হ্যাঁ, আপনি হলুদ ট্যাক্সি করেই গেছেন। না, আমি বলছি তো হলুদ ট্যাক্সি করে যাইনি। আমি বলছি আপনি আপনার বাড়ির সামনে থেকে হলুদ ট্যাক্সি চেপে কোয়ার্টারের সামনে 2 নম্বর গেটের কাছে রেখে সরকার বাবুর জঙ্গলের পাশে প্রশান্তকে খুন করে হন্তদন্ত হয়ে আবার ওই ট্যাক্সি চেপে চলে গেলেন। সেটা প্রশান্তর ছাত্র বাবুলাল দেখতে হলুদ ট্যাক্সি ছিল না, সেটা ক্যাব ছিল। আমি ক্যাবে করে গিয়ে কোয়ার্টারের সামনে 2 নম্বর গেটের কাছে রেখে সরকারবাবুর জঙ্গলের পাশে প্রশান্তকে খুন করে আবার ওই ক্যাবে চেপেই চলে। কি এত চেষ্টা করেও মিথ্যাকে ঢাকতে পারলেন না তো? সত্যিটা ঠিক বেরিয়ে এলো। কি বলছেন মিস ডোনা রায়? তাহলে প্রশান্ত রায়কে এই প্রলয় তরফদারি? ইয়েস ইওর অনার, এই প্রলয় তরফদার ওরফে বাবু একজন অত্যন্ত হিংস্র, জঘন্য, ড্রাগ অ্যাডিক্টেড একজন মানুষ। আমি আমার অ্যাসিস্ট্যান্ট হরিদাকে দিয়ে ইনভেস্টিগেশন করে
প্রলয় তরফদারের লাইফ হিস্ট্রিতে যা পেয়েছি তা আপনার কাছে বর্ণনা করছি। বেশ, বলুন। এনার স্বর্গীয় পিতা বিশিষ্ট ব্যবসায়ী প্রতাপ তরফদার এবং ডক্টর সত্যব্রত রয় ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। দুটি পরিবারের সম্পর্ক খুবই ভালো ছিল। এই প্রলয় তরফদার আর স্বর্গীয় প্রশান্ত রয় কিন্ডারগার্টেন থেকে ইউনিভার্সিটি পর্যন্ত একই সাথে পড়াশোনা করে এসেছে। প্রশান্ত বরাবরই এনাকে হেল্প করে গেছে। দুর্ভাগ্য, প্রশান্ত সর্বদাই ফার্স্ট আর প্রলয় সেকেন্ড। সেটা ইনি কিছুতেই সহ্য করতে পারতেন না। তাই প্রশান্ত যখন ক্লাস 4-এ অসাধারণ রেজাল্ট করলো, তখন স্কুল কর্তৃপক্ষ তাকে নিয়ে যে সময় আনন্দ উল্লাসে ব্যস্ত, ঠিক সেই সময় সুযোগ বুঝে এই প্রলয় লোহার রড দিয়ে প্রশান্তর মাথায় মেরে তাকে খুন করতে চেয়েছিল, কিন্তু প্রধান শিক্ষিকা সেদিন তাকে বাঁচিয়ে দিয়েছিলেন। এরপর প্রশান্ত যখন স্কুলে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করলো, তখনও স্কুল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে প্রশান্তকে পুরস্কৃত করে। সেদিনও এই প্রলয় 3 তলার ছাদ থেকে তাকে ঠেলে ফেলে দিয়ে খুন করার পরিকল্পনা করে, কিন্তু দূর থেকে তার মায়ের ডাক শুনে প্রশান্ত একটু সরে যায়। সেই দিনেও প্রশান্ত বেঁচে যায়। ইউনিভার্সিটিতে যখন প্রশান্ত ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, স্বর্ণপদক হাতে পেল, তখনও এই প্রলয় তাকে রেস্টুরেন্টের খাবারের সাথে বিষ মিশিয়ে খুন করার পরিকল্পনা করে। তখনও ওয়েটার বুঝতে পেরে খাবারে জল ফেলে সেটাকে নষ্ট করে দেয়। প্রশান্ত সেদিনও বেঁচে যায়। কিন্তু এবার ঈশ্বর মুখ ফিরিয়ে নিলেন। প্রশান্ত কোম্পানিতে 5 বছর একের পর এক প্রমোশন পায়। স্যালারি প্রায় 90 ছুঁই ছুঁই, আর প্রলয় 40-এর নিচেই পড়ে আছে। এই প্রলয় তরফদার সুযোগ খুঁজছিলেন। সেদিনের প্রশান্তকে রণদেবের হুমকিটা কাজে লাগালেন। ইনি 5th মে বাড়ি গিয়েছিলেন ঠিকই, কিন্তু 7th মে বিকাল 5টায় ক্যাব ধরে কোয়ার্টারে 1 নম্বর গেটের পাশে রাস্তায় ক্যাবকে রেখে সরকারবাবুর জঙ্গলের দিকে যায়। সেখানে আগে রনি, কিছুটা পিছনে প্রশান্ত হাঁটতে থাকে। কি প্রলয় বাবু, আমার মুখ তো ব্যথা হয়ে গেল, এবার আপনি একটু বলুন। আগে হ্যাঁ, ধর্মকথা। রনি যখন ইয়ারফোন কানে নিয়ে আনমনা হয়ে কথা বলতে বলতে যায়, আমি তখন গ্লাভস পরে ওই মোটা গাছের ডালটা দিয়ে পিছন থেকে রনির মাথায় সজোরে মারি। রনি লুটিয়ে পড়ে। আমি তার ইয়ারফোন ছিনিয়ে নিয়ে প্রশান্তর গলায় পেঁচিয়ে তাকে খুন করি। ম্যাডাম যে কণ্ঠস্বর শুনিয়েছেন ওগুলো সত্যি। ইয়েস ইওর অনার। প্রলয় প্রশান্তকে সন্ধ্যা 6:35-এ খুন করে। তারপর ওই ক্যাব ধরে সোজা হরিদেবপুরে ডক্টর সত্যব্রত রয়ের চেম্বারে গিয়ে হাজির হন। তারপর এটা তো সকলেই শুনেছেন, কিন্তু ডাক্তারবাবু সার্টিফিকেটে লেখা শেষ করে সিগনেচার করার আগেই সেন্সলেস হয়ে যান। লেটার প্যাডে লেটারের শেষ ওয়ার্ড ডিউটি লেখার পরে পেনটা স্লিপ করে যায়, তাই পেনের একটা আঁচড়ের দাগ দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, সিগনেচারটা তাহলে করলো কে? কি প্রলয় বাবু, আমাকে আরও খাটাবেন না বাকিটা আপনি বলবেন? হ্যাঁ ধর্মাবতার, ডাক্তার কাকু যখন সেন্সলেস হয়ে যান, তখন আমি ওই সার্টিফিকেট আর ভুল করে ফেলে যাওয়া অতুলবাবুর স্ত্রীর প্রেসক্রিপশানটা নিয়ে বাড়ি যাই। ওই প্রেসক্রিপশানের সিগনেচার স্ক্যান করে ফটোশপে ফিনিশ করে সার্টিফিকেটে কালার প্রিন্ট আউট নেই। ব্যাস, কিস্তিমাত। আপনি ভাবলেন আর কেউ আপনাকে ধরতেই পারবে না, কিন্তু পণ্ডিত মহাশয় সারা জীবন তো হিংসাই করে গেলেন। পড়াশোনা তো কোনোদিনই ভালো করে করতে পারেননি, এমনকি ফটোশপে সফটওয়্যারের কাজটাও ভালো করে শেখেননি। সিগনেচারের বাইরে ম্যাজিক টুল ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড উড়িয়েছেন ঠিকই, কিন্তু ভালো করে ক্লিন করেননি, তা বোঝা যাচ্ছে। যাই হোক, সেকেন্ড হতেন সেটাও তো প্রশান্তর জন্য, আর তাকেই শেষ করে দিলেন। কুবুদ্ধির ঘরে সময় না দিয়ে যদি সুবুদ্ধির ঘরে একটু সময় দিতেন না, তাহলে হয়তো একদিন ওই প্রশান্ত দেশের মুখ উজ্জ্বল করত, আর আপনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতেন। অবশ্য ভস্যে ঘি ঢেলে লাভ নেই। আচ্ছা বলুন তো, প্রশান্তর উপর আপনার এত হিংসা কেন? সে তো কারোর ক্ষতি করেনি, আপনারও তো কোনো ক্ষতি করেনি, তাহলে? হ্যাঁ ম্যাম, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। প্রশান্ত আমাকে ভালোবাসত, পড়াশোনায় সাহায্যও করত,
তবুও বরাবর শুধু এটাই ভেবেছি যে আমি ফার্স্ট হব, কিন্তু ওর জন্য হতে পারতাম না। ওকে নিয়ে যখন সবাই আনন্দ করত আমি সহ্য করতে পারতাম না, আমার মাথা গরম হয়ে যেত। তখনই মনে হতো ওকে আমি খুন করে ফেলবো। হ্যাঁ ধর্মাবতার, দিনের পর দিন সেই লজ্জা, ঘৃণা, অপমান, লাঞ্ছনা চারিদিক থেকে আমাকে চাবুকের মতো আঘাত করত। এছাড়া আমি আর কি করতাম বলুন? করার তো ছিলই। হিংসা ত্যাগ করে ধর্মের পথে চলতে পারতেন, সত্যের পথে চলতে পারতেন। মহাভারতের কর্ণ আপনারই মতো প্রথম হওয়ার স্বপ্ন দেখতেন, তাই তিনিও সেদিন লজ্জা, ঘৃণা, অপমান, লাঞ্ছনা সহ্য করতে না পেরে অধর্মের পথ বেছে নিয়েছিলেন। মিথ্যার আশ্রয় নিয়ে শিক্ষা অর্জন করেছিলেন। শিক্ষাগুরু পরশুরাম বুঝতে পেরে তাকে স্মরণ করিয়েছিলেন, অন্যায়ের সাজা তোমার সমস্ত মন্ত্রশক্তি সেই বিশেষ মুহূর্তে তোমার বিস্মরণ হবে। হলো তাই। কর্ণ জেনে গিয়েছিলেন অর্জুন তার ভাই, তা সত্ত্বেও শুধুমাত্র প্রথম হওয়ার উদ্দেশ্যে তাকে বধ করতে তিনি উদ্যত ছিলেন। কিন্তু অভিশাপ তো দিতে হয় না, অভিশাপ আপনা থেকেই আসে। সেই অন্তিম মুহূর্তে কর্ণ তার সমস্ত মন্ত্রশক্তি বিস্মৃত হয়ে গিয়ে অর্জুনের হাতে প্রাণ ত্যাগ করেন। তাই আপনার বাবাও আপনার ওই সব অন্যায় বুঝতে পেরে আপনাকে স্মরণ করিয়েছিলেন যে উপকারী বন্ধুর বারবার এত বড় সর্বনাশের প্রচেষ্টার সাজা তুমি পাবেই। এটা অভিশাপ নয়, এটা তারই বিচার। হলো তাই। উপকারী বন্ধু জেনেও কেবল প্রথম হওয়ার উদ্দেশ্যে একটা নির্দোষ উপকারী বন্ধু প্রশান্তর মতো ছেলেকে নৃশংসভাবে হত্যা করে জঙ্গলে ফেলে দিয়ে তারই অসহায় বাবা ডাক্তারবাবুর গলা টিপে মুখ বন্ধ করে সাধু সেজে সমাজে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু আপনিও অন্তিম মুহূর্তে বিস্মৃত হলেন, বাবু নাম খোদাই করা লকেটটাই ফেলে চলে গেলেন। আজ নিজের মৃত্যু নিজেই ডেকে নিয়ে এলেন। ইয়োর অনার, এবার আপনার রায় ঘোষণা করতে পারেন। হ্যাঁ, সমস্ত বিষয় বিচার বিবেচনা করে আদালত এই রায় ঘোষণা করছে যে প্রশান্ত রায়কে নৃশংসভাবে খুন করার অপরাধে 306 ধারা অনুযায়ী আসামি প্রলয় তরফদারকে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। আর ডাক্তার সত্যব্রত রায় মহাশয়কে সার্টিফিকেট যেহেতু বৈধ নয়, সেহেতু ওনাকে সসম্মানে মুক্তি দেয়া হলো এবং রণদেব বিশ্বাসকে সম্পূর্ণ নির্দোষ বলিয়া ওনাকে সসম্মানে মুক্তি দেয়া হলো। দি কোর্ট ইজ ডিসমিসড। ম্যাম, আপনাকে ধন্যবাদ দেবার মতো আমার ভাষা নেই। আপনি আমার পুনর্জন্ম দিলেন, আপনি আমার কাছে দেবী। না না, এসব কি বলছেন? হ্যাঁ ম্যাম, আপনার উপকার কোনো দিনও ভুলতে পারবো না। আচ্ছা বেশ, খুব শীঘ্রই আপনারা বিয়ে করুন, আর নিমন্ত্রণ করতে ভুলবেন না যেন। হ্যাঁ ম্যাম, সামনে মাসেই আমরা আপনার বাড়ি যাচ্ছি। ডোনা মা, হ্যাঁ ডাক্তারবাবু বলুন। আজ আমার দুঃখের দিনেও তুমি শান্তি দিয়েছ, আমার খোকার খুনের ন্যায় দণ্ড দিয়েছ। আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি অনেক বড় হবে। বেশ, আজ আপনি বড়ই একা, তাই মেয়ের মতো বলছি, যখন মন চাইবে চলে আসবেন আমার বাড়ি। আমি সব সময় আপনার পাশে আছি। আচ্ছা, ভগবান তোমার মঙ্গল করুক। প্রদীপ কুমার সাঁতরার লেখা ঈর্ষা শুনে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নতুন গল্পের নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।